আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আসলে অনেক দিন ভিডিও দিতে পারি না, প্রায় 15 দিনের মতো। বিভিন্ন সমস্যার কারণে আসলে ভিডিওগুলো দেওয়া হয়নি। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আর আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা চাকরির প্রস্তুতি শুরু করতে পারি। অনেকে আপনারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন, তো কিভাবে চাকরির প্রস্তুতি শুরু করা যায়, কোথা থেকে শুরু করবেন এটা আসলে অনেকে বুঝতে পারতেছেন না। তো কোথা থেকে শুরু করা যায়, কিভাবে শুরু করা যায়, কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো আপনাদের সাথে একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। স্পেশালি আমরা প্রাইমারি নিবন্ধন এই চাকরিগুলা নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করব। আর যেটা বলি সেটা হচ্ছে প্রাইমারি নিবন্ধনের জন্য বা আজকে যে কথাগুলো বলবো এই সাজেশনটা যারা ফলো করবে তাদের ইনশাল্লাহ অন্যান্য চাকরির জন্য আলাদা কোনো বই পড়া বা আলাদা কোনো সাজেশন ফলো করা দরকার পড়বে না। আপনারা দেখা যাচ্ছে এই একই সাজেশন পড়ে অনেকেই আছে যে যখন নতুন একটা পরীক্ষা সামনে আসে, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সামনে আসলো, আপনারা নতুন একটা সাজেশন কিনে সেটা পড়া শুরু করেন, বা অন্য একটা পরীক্ষা আসলো তার জন্য আবার আলাদা সাজেশন কেনেন। আসলে এটার খুব একটা দরকার আছে বলে আমি মনে করি না। আপনি যদি একবার প্রিপারেশন ঠিকমতো নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় আপনি প্রিলি পাস করবেন। কিছু কিছু পরীক্ষা বাদে, যেমন ব্যাংক, বেবজা, বেজা, পেট্রো বাংলা, মানে ব্যাংক সেক্টরটা একটু আলাদা। আর বাকি যেগুলো বললাম এগুলো সাধারণত আইবিএ পরীক্ষা নেয়, তাই এদের প্রশ্ন প্যাটার্ন একটু আলাদা। এদের জন্য আপনার আলাদা পড়ালেখা করা লাগবে। এরপরে বিসিএস এর জন্য একটু আলাদা পড়ালেখা, মানে কিছু বাড়তি পড়ালেখা করা লাগবে। আর অবশ্যই রিটেনের জন্য তো আলাদা। আমি যেটা বলবো এটা আসলে প্রিলির জন্য কাজে লাগবে। তবে কেউ যদি ওই যে বলা হয় যে বিসিএস এ কেউ যদি 160 পেয়ে প্রিলি পাস করে তাহলে তার রিটেন অনেকটা কনফার্ম হয়ে যায়। তো ব্যাপার মানে রিটেনে অনেক কিছু কাভার হয়ে যায়। তো ব্যাপারটা এরকম যে কেউ যদি এই প্রিপারেশনটা নিতে পারে তাহলে তার এসব ছোটোখাটো অনেক চাকরিতে আবার মানে রিটেন আছে, এই রিটেনগুলাও একই প্রিপারেশন নিয়ে শেষ করে দেওয়া সম্ভব। হয়তো অল্প কিছু অতিরিক্ত পড়া লাগলো। তো আমাদের যেটা প্রথমে করতে হবে, আমাদের একটা মন স্থির করতে হবে যে আমরা আগামী 6 মাস একদম বয়স মানে টেবিলে লেগে থাকবো। এটা 8 থেকে 10 ঘন্টা, একদম 8 থেকে 10 ঘন্টা টেবিলে 6 মাস আপনি লেগে থাকুন। আপনি যদি পড়তে ইচ্ছা নাও করে তবু পড়ার টেবিলে থাকুন। পড়ার টেবিল থেকে উঠে বিছানায় আসবেন না, মোবাইল হাতে নেবেন না। 8 থেকে 10 ঘন্টা একদম পড়ার টেবিলে থাকুন। হয়তো রেগুলার আপনার পড়তে ইচ্ছা করবে না, সপ্তাহে 7 দিন আপনি 7 দিনে ভাগ করেন যে এই 7 দিনে আমি 7 দিন পড়বো। আচ্ছা ঠিক আছে, একদিন পারলাম না, একদিন আমি গ্যাপ নিলাম, আমি সারাটা দিন গ্যাপ নিলাম। আমি সারা দিন ঘোরাফেরা করব, ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, বা আনুষঙ্গিক এদিক ওদিক ঘুরতে যাব, যে কোনো কাজ কাম করলাম, বা আমি আজকে একটু অতিরিক্ত ঘুমাইলাম। একটা দিন আপনি গ্যাপ নিতেই পারেন। আমি নিতাম। আমি দেখা যাচ্ছে শুক্রবার দিন আমার সাধারণত গ্যাপ থাকতো। আমি যখন ঢাকায় থাকছি কনফিডেন্সের লাইব্রেরিতে মানে পড়ার চেষ্টা করছি। তা তখন শুক্রবার দিন সাধারণত বন্ধ থাকতো লাইব্রেরি, বা না সরি, শুক্রবার দিন খোলা থাকতো, কিন্তু আমি শুক্রবার দিন লাইব্রেরিতে যাইতাম না জুম্মার নামাজ পড়ার জন্য। যে ওখানে গেলে অনেক সময় আমার গোসল টোসল করা, বা সকালে আমি অত সকালে গোসল করার সময় বেরোইতে পারতাম না, তো বিভিন্ন কারণে আমি শুক্রবার দিন যাইতাম না। তা এই কারণে আমি শুক্রবার দিন মোটামুটি ফ্রি থাকতাম, একটু বিকালে ঘোরাফেরা করার চেষ্টা করতাম। তো আপনারা এটা করতে পারেন। তবে 8 থেকে 10 ঘন্টা আপনার লেগে থাকতেই হবে। এবং এই 8-10 ঘন্টা কিন্তু একদম পড়ার টাইম। আপনি যে মোবাইল নিয়ে 4 ঘন্টা ভিতরে কাটাবেন এটা না। তবে 8 থেকে 10 ঘন্টা যদি কেউ নাও পারেন যে এটা আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, অনেক প্রেশার হয়ে যাচ্ছে, অনেকে চাকরি বাকরি করেন, অন্তত 6 থেকে 7 ঘন্টা অবশ্যই আপনার পড়া লাগবে। এর কম হয়ে গেলে আসলে আপনি পিছিয়ে পড়বেন। যদি কেউ কাভার করতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে এখন অনেক ক্যান্ডিডেট ঢাকায় যারা থাকে, বা যাদের লাইব্রেরি ফ্যাসিলিটি আছে যেসব ক্যাম্পাসে, বা অনেক কোচিংয়ে লাইব্রেরি ফ্যাসিলিটি আছে, এরা লাইব্রেরিতে পড়ে। আপনার যদি সুযোগ থাকে অবশ্যই আপনি লাইব্রেরিতে পড়বেন। লাইব্রেরিতে পড়লে আপনার যে মনোযোগ আসবে, যে পড়ার প্রতি যে আগ্রহ সৃষ্টি হবে, সেটা কখনোই আপনার ঘরে বসে পড়তে পারবেন না। আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল, তুই যদি পড়ালেখা করতে চাস কমফোর্ট জোন থেকে বের হ। আর আমি সেদিন কমফোর্ট জোন থেকে বের হয়ে গেছিলাম। আসলে আমি ওই ঘরে বসে পড়তে গেলে মনে হয় যে টেবিলে বসছি, 2 মিনিট আমি খাটে যাই, খাটে 2 মিনিট যাওয়া মানে আমার 2 ঘন্টা শেষ। 2 মিনিটের জন্য খাটে গেছি, 2 ঘন্টা শেষ। আমি তখন লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম। লাইব্রেরিতে যাওয়ার পরে সকাল 9টার থেকে শুরু হইতো বোধ হয়, আমার খেয়াল নেই এক্স্যাক্টলি, বা 8টার থেকে, ওরকম সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 12 ঘন্টার মতো লাইব্রেরি খোলা থাকতো। তখন মনে হইতো কি
ইস, লাইব্রেরিতে যদি একটা বিছানা দিতে আমি বোধহয় বিছানায় শুয়ে থাকতাম। এরকম আসলে ব্যাপারটা। যাই হোক, এগুলো আপনার টাইম নিয়ে। এরপরে আসি যে আপনার পরে আপনি আসলে কিভাবে পড়া শুরুটা করবেন। আপনার জব সলিউশন থেকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। আপনি প্রাইমারির পরীক্ষা দিবেন, তাহলে প্রাইমারি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন যে বিগত অন্তত যে আপনার 24 সালে পরীক্ষা হয়েছে, 23 সালে পরীক্ষা হয়েছে, দুইটার সাথে আর একটা যদি পারেন, 2 থেকে 3টা প্রশ্ন। কারণ প্রাইমারি তো আসলে 3টা, আমাদের যেমন 24 সালে 3টা ধাপে পরীক্ষা হয়েছে, 3টা ধাপে 3টা প্রশ্ন আছে। এর আগে বোধহয় আরও কিছু কয়েকটা ধাপ বেশি ছিল, মানে ওদের সিস্টেমগুলো বেশি ছিল। আমার এক্সাক্ট মানে মনে না যে ওর কতগুলো পরীক্ষা হয়েছে, তবে অনেকগুলো ওখানে প্রশ্ন আছে। তা আপনি এরকম 2 থেকে 3টা সালের প্রশ্ন দেখবেন, সেগুলো অ্যানালাইসিস করবেন কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে। সেই চ্যাপ্টারগুলো একটু দাগায় রাখবেন, মানে আপনি খাতা কলম নিয়ে বসবেন রীতিমতো যে এই চ্যাপ্টার থেকে এই সালে প্রশ্ন আসছে, এই সালে আসে না, এই সালে এত 3টা আসছে, 4টা আসছে। যেমন ব্যাকরণে আপনার বানান থেকে অনেক প্রশ্ন আসে, শব্দ অর্থাৎ শব্দ ভাণ্ডার যেটা, দেশি শব্দ বিদেশি শব্দ, এই আরবি ফার্সি, এখান থেকে অনেক প্রশ্ন আসে। বাংলা গ্রামের কথা কথা বলতেছি, ইংলিশে এরকম স্পেলিং থেকে প্রশ্ন আসে, গ্রামারের কিছু কিছু টপিক থেকে ভালো প্রশ্ন আসে। এই টপিকগুলো আপনি ভালো করে পড়বেন। যখন আপনি প্রশ্ন অ্যানালাইসিস করতে শিখে যাবেন, যে কোনো পরীক্ষায়, সেটা প্রাইমারি হোক, নিবন্ধন হোক, খাদ্য অধিদপ্তর হোক বা অন্যান্য যে কোনো অধিদপ্তরের পরীক্ষায় প্রশ্ন অ্যানালিসিস করে পড়তে পারলে আপনার পড়াটা অনেক কমে যাবে। আসলে আমরা অনেকেই পড়ি, কিন্তু আসলে দেখা যায় যে আসল জিনিস রেখে বাইরের জিনিস আমরা পড়তেছি বেশি। তাহলে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করাটা শিখতে হবে, তাহলে আপনার সমস্যার সমাধান 50% শেষ। আপনি কি পড়বেন কি বাদ দিবেন এটা যখন আপনি বুঝে যাবেন, আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে সাম্প্রতিক নিয়ে অনেকের মাথা ঘামান যে সাম্প্রতিক কি পড়বো কি পড়বো না। অনেকে আছে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, ওকে ফাইন, পড়তে পারেন। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনি আপডেট থাকবেন। তবে কারেন্ট অ্যাফেয়ার্সের সবগুলো পৃষ্ঠা পড়ার কোনো দরকার নাই। এটা আসলে আপনার জন্য প্রেশার। আপনি এক সাধারণ জ্ঞানে 20 মার্কের জন্য প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের সবগুলো পৃষ্ঠা পড়ে মাথায় কেন এত জ্যাম নেবেন? এত প্রেশার তো মাথায় নেওয়ার দরকার নাই। আপনি 4 পেজ বা 5 পেজ, এরকম হতে 4-5 পেজ আপনি সাধারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়বেন। যদি যারা পড়েন আর কি, যারা পড়েন না তাদের জন্য অপশন আছে আমি বলবো। আমি দেখি চেষ্টা করব প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের এই 4-5 পেজ থেকে দাগায়ে, মানে আমি দাগায় দিব, সেটা ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। তো এটা আপনাদের জন্য খুব ভালো হবে। আর যারা আমার মতো, আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি নাই। কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়েন না তারা বিভিন্ন চাকরির পরীক্ষার আগে বা কয়েকটা ফলো করবেন। সেটা হচ্ছে আলালস সাম্প্রতিক আওয়ার নামে একটা বই আছে, আলালস সাম্প্রতিক আওয়ার। তো এই বইটা বোধহয় 6 মাস পর পর ওরা রিলিজ করে। তো এই বইটা আপনারা কিনে নেবেন। ওরা বলতে পারেন যে এই বইটা কিনলে আমি আগামী কিছুদিন কীভাবে আপডেট পাবো পরীক্ষার আগ মুহূর্তে। ওদের আবার একটা সিস্টেম আছে, স্ক্যান করে আপডেটটা নিয়ে নেওয়া যায়, যে এখানে কি কি আপডেট হচ্ছে। স্ক্যানার কিউআর কোড দেওয়া থাকে, কিউআর কোডটা স্ক্যান করে আপনি পাবেন। এছাড়া আসলে সাম্প্রতিক থেকে যে খুব আহামরি অনেক প্রশ্ন আসে, ওই ব্যাংক বেবজা বেজা এগুলো বাদ দিলে সাম্প্রতিক থেকে ওইভাবে প্রশ্ন আসে না। স্পেশালি প্রাইমারিতে আসলে সাম্প্রতিক থেকে ওইভাবে প্রশ্ন আসে না। আসলেও আপনি অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আদমশুমারি এগুলো থেকে আসে। তো এগুলা তো মনে করেন যে কোনো একটা সাম্প্রতিকের বইয়ে পাবেন। আর আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে ইউ আর ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এরপরে কোন কোন বই পড়তে হবে, আসলে প্রাইমারির জন্য কী কী বই পড়তে হবে আমি এর আগেও একটা ভিডিওতে বলছি। ওই বইগুলাই যদি আপনি অন্যান্য চাকরির ক্ষেত্রে পড়তে পারেন, একই, আপনার এর জন্য আলাদা কোনো বই আসলে পড়া লাগবে না। আমি এর আগেও একটা ভিডিওতে বলছি, আমি তারপরে বলতেছি। বাংলার জন্য আপনি অভিযাত্রী সাথে এটিএম পড়তে পারেন, বা কেউ যদি দিগদর্শনটা পড়তে চায় পড়তে পারেন। বাংলা সাহিত্য এখান থেকে কাভার হয়ে যাবে। বাংলা সাহিত্যের আলাদা বই পড়া লাগবে না। তারপরেও যদি কারো মনে হয় যে আলাদা সাহিত্যের বই পড়বো, তারা রানা ঘোষ স্যারের বইটা পড়তে পারেন, বাংলা সাহিত্য কথা বোধহয় বইটার নাম। এরপরে ইংলিশের জন্য মাস্টার, সাহিত্যের জন্য এ হ্যান্ড নোট অন ইংলিশ লিটারেচার, কনফিডেন্সের একটা বই। এরপরে ম্যাথের জন্য আছে সায়েন্স ম্যাথটা পড়তে পারেন, অথবা খায়রুলস বেসিক ম্যাথ। সায়েন্স ম্যাথ আছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ, খায়রুলস বেসিক ম্যাথ, যে কোনো একটা। অবশ্যই এক সাবজেক্টে একাধিক বই কেনার দরকার নাই। ওই 10টা বই একবার পড়ার থেকে একটা বই 10বার পড়াটা অনেক বেটার।
সরি। এরপরে আপনার কী কী গেল, বাংলা, ইংরেজি, ম্যাথ। সাধারণ জ্ঞানের জন্য বিগত পড়লেই এনাফ, সাথে সাম্প্রতিক। তাও যদি কেউ সাধারণ জ্ঞান আরও বিস্তারিত পড়তে চান, বেসিক বই পড়তে পারেন। আইসিটি এবং কম্পিউটার, এটা আসলে বিসিএস বাদ দিলে অন্যান্য পরীক্ষায় খুবই কম পরিমাণে আসে, যেটার জন্য আলাদা বই পড়ে অতিরিক্ত প্রেশার নেওয়া আমার কাছে মনে হয় একটু বাড়তি। তো এর জন্য আপনি বিগত পড়েন, অবশ্যই জব সলিউশন থেকে বিগত পড়েন। আর এটাই। আর তবে প্রাইমারি, নিবন্ধন বা অন্যান্য সকল পরীক্ষাই, কিন্তু বারবার উল্লেখ করে করে বলতেছি, প্রাইমারি, নিবন্ধন, অন্যান্য অধিদপ্তর ভিত্তিক পরীক্ষা, এইগুলাতে জব সলিউশন থেকে আপনাদের 80% প্রশ্ন কমন চলে আসবে। আর জব সলিউশনটা শেষ করেন। আর আপনাদের জব সলিউশনটা শেষ করার মিশনে আমি একটি জব সলিউশন ব্যাচও রিসেন্টলি ওপেন করছি, আমার ভর্তি চলতেছে। তো আপনারা যদি কেউ ভর্তি হতে চান, যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে জব সলিউশন ব্যাচে আপনাদের রেগুলার পড়া দেওয়া হবে, প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নেওয়া হবে। তো এই পরীক্ষা নেওয়া হবে গুগল ফর্মে, পুরোটা অনলাইন ভিত্তিক, এবং রেজাল্ট দেওয়া হবে। আমাদের রেগুলার ফি 190 টাকা, আগামী 1 তারিখ পর্যন্ত এটার অফার চলতেছে 150 টাকা। তো আপনারা যারা ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিব। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশনে বসে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এরপরে আপনাদের আজ যেটা, সেটা হচ্ছে কোচিং করা লাগবে কিনা বা কোন কোচিংয়ে ভর্তি হবে, এটা নিয়ে অনেকে মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে। এটা এবং বড় প্রশ্ন। অনার্স শেষ করার পরেই সবাই যে কোচিং কোথায় করব, ঢাকা নাকি খুলনা নাকি যশোর নাকি রাজশাহী, মানে যে যেখানে থাকি আর কি সেখানে। আমার বাড়ি যেহেতু নড়াইলে, আমি এর জন্য এই অঞ্চলটা একটু মুখে আসে বেশি। যাই হোক, তো কোচিং আসলে করা লাগবে কিনা এটা আপনি নিজেই বুঝবেন। কোচিংয়ে আসলে আমার কাছে কোচিংটা একটা স্ক্যাম মনে হয়। কোচিংয়ে আসলে যাই করাক না কেন, আপনার নিজে যদি না পড়েন কোচিংয়ে কি হবে? নিজে না পড়লে আপনার কিছুই হবে না। আর কোচিংয়ে কি হয় সেটা হচ্ছে, আপনার একটা গাইডলাইন পাবেন আপনি ওখানে, অনেকের ভিতর প্রতিযোগিতা হবে যখন, তখন আপনি সেটার একটা আলাদা ফল পাবেন। এখানে দেখা যাচ্ছে একসাথে 10,000 স্টুডেন্টের প্রতিযোগিতা হচ্ছে বা 2,000 স্টুডেন্টেরই প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আপনি একটা রেজাল্ট পাইলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পজিশন কোথায়। তবে এক্ষেত্রে যদি শুধু পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য থাকে, আমার মনে হয় কোচিং যদি ফ্যাসিলিটি থাকে যে কোচিং হাতের কাছে আছে, করতে পারেন। তবে অনলাইন ভিত্তিক অনেক অ্যাপ আছে, যেমন লাইভ এমসিকিউ, খুবই ভালো। লাইভ এমসিকিউতে আপনি পরীক্ষা দিতে পারেন। এছাড়া কোন কোচিং করবেন, আসলে কোচিং রেফার করা ঠিক না। আমি যদি কখন কোচিং আমি করছি নিজে, বেলাল আহমেদ রাজুর কনফিডেন্সে করছি, তবে খুব অল্প দিনই কোচিং করছি। আমি কোচিংয়ে খুব একটা রেগুলার যাইতাম না, আমার খুব একটা ভালো লাগতো না। তবে আর এটা যাইতে পারেন, ভালোই আছে। এদের সার্ভিস মোটামুটি ভালো। এছাড়াও আরও অন্যান্য কোচিং আছে, যারা যেখানে করছে তাদের সেখানে এক্সপিরিয়েন্স আছে, এই আর কি। এখন আপনার হাতে সময় কতদিন আছে এটা নিয়েও আপনাদের একটা ইয়ে আছে যে ভাইয়া সার্কুলার কবে আসবে, প্রাইমারি সার্কুলার কি এই ঈদের পরে আসবে কিনা, বা আগস্টে আসবে নাকি এই বছরে আদৌ আসবে কিনা, এরকম অনেকে প্রশ্ন আছে। বা নিবন্ধনের সার্কুলার কবে আসবে। তবে নিবন্ধন এবং প্রাইমারি সার্কুলার ইনশাল্লাহ ঈদের পরেই খুব দ্রুতই দিয়ে দিবে। হয়তো ঈদ যেহেতু জুন মাসের 7 তারিখে, দেখা যাচ্ছে জুলাইতে প্রাইমারি নিবন্ধন দুইটারই সার্কুলার চলে আসতে পারে বা আগস্টেও আসতে পারে। তবে সময় খুব বেশি আপনার হাতে না, এটা বলবো। যারা চাকরির জন্য পড়তেছেন আপনাদের হাতে সময় তবে খুব বেশি নাই, বলতে এমন না যে 2 মাস আছে, বেশি আছে। যদি জুলাইতেও আসে, প্রথম ধাপে যদি জুলাইতে প্রাইমারি সার্কুলার আসে, আপনার পরীক্ষা হইতে হইতে আগস্ট সেপ্টেম্বর। আবার যদি আগস্টে আসে তাহলে পরীক্ষা হইতে হইতে নভেম্বর। এটা প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে আসবে। নিবন্ধনের ব্যাপারটা ওরকম। নিবন্ধনে যদি আসে, মানে নিবন্ধন তো ধাপ একটাই, তারপরও নিবন্ধনের সার্কুলার দিলেও পরীক্ষা হইতে 2-3 মাস সময় লাগবে। তো অন্যান্য চাকরিও যেগুলো অ্যাপ্লাই করা আছে, দেখছেন আপনারা অলরেডি পরীক্ষা অনেকগুলো শুরু হয়ে গেছে। ব্যাংকের পরীক্ষা নিচ্ছে, রিসেন্টলি এনএসএর পরীক্ষা হয়েছে, আর অন্যান্য ভূমি অধিদপ্তরের পরীক্ষা চলতেছে। ঈদের পরে ইনশাল্লাহ আরও সকল পরীক্ষা শুরু হয়ে যাবে। ঈদের পরে দেখবেন এক এক দিনে 4-5টা বা 20টা 25টা পরীক্ষা থাকবে, যেটা যে কিছুদিন আগেও ছিল। তো তবে আপনি যেটা করবেন, 6 মাস আপনার টার্গেট। এই 6 মাসে আপনার পরীক্ষা যেটাই সামনে আসুক, ইউ ইগনোর ইট। আপনি এটাকে ইগনোর করেন, যে এই পরীক্ষা আমার পাশ করা লাগবেই, এই টেন্ডেন্সি থেকে সরে আসেন। আপনি 6 মাস এটার পিছনে লেগে থাকেন, লেগে থাকার পরে তারপরে পরীক্ষায় ফোকাস করেন। এর ভিতরে আপনি পরীক্ষা দিবেন, অবশ্যই পরীক্ষা দিবেন, যে পরীক্ষা সামনে আসুক
সুযোগ থাকলে পরীক্ষা দিবেন। তো পরীক্ষায় ফেল করলে হতাশ হবেন না, কারণ আপনি নতুন। আমি এটা নতুনদের বলতেছি, আপনি নতুন, আপনার অবশ্যই এটার পিছনে লেগে থাকতে হবে। মাত্র আপনি শুরু করছেন, এখনই যদি আপনি রেজাল্ট আশা করেন, এটা আপনার জন্য কিছুটা বোকামি। কেউ যদি রেজাল্ট পেয়ে যান আলহামদুলিল্লাহ, অনেকে আছে পেতে পারেন। তো যেমন আমি প্রিপারেশন শুরু করার আগে আমার চাকরি হয়ে গেছিল, আমি তখন জয়েন করেছিলাম না, যদিও এটা ছিল 19তম গ্রেড, কিন্তু তারপর সরকারি চাকরি একদম। আমি ঢাকায় গেছি কোচিং করতে, গিয়েই তখন আমি অনার্স থাকতে আমি অ্যাপ্লাই করতাম ওই যেগুলো ইন্টারমিডিয়েট পাশে ছিল। তো এটা পরীক্ষা দিয়েছিলাম, পরে ভাইবা দিছি, ওয়েটিং থেকে আমার চাকরি হয়ে গেছে। তো ওটা আমি জয়েন করি নাই, পরবর্তীতে প্রাইমারিতে নিজে 24 সালে আমি জয়েন করছি। 24 সালের 24শে ডিসেম্বর আমার দ্বিতীয় ধাপে ওয়েটিং থেকে আসছিল। যাই হোক, তো এটা আপনি 6 মাস লেগে থাকুন, তারপরে আপনি পরীক্ষা দিন, দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট আসবে। আল্লাহ আসলে পরিশ্রমীদের ফেরায় না। তো আপনারও সময় আসবে ইনশাল্লাহ। তো এইভাবে পড়ালেখা করতে থাকেন, আমি ওইভাবেই পড়েছি, আর রেজাল্ট আলহামদুলিল্লাহ পেয়েছি। চেষ্টা করতেছি আরও ভালো কিছু করার। আমার জন্য সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কে কোন টপিকে আসলে ভিডিও চাচ্ছেন সেটাও যদি একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আসলে ভিডিও বানাতে সুবিধা হবে। তো যদি আজকের কথাগুলো, ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।